ভাগাবন নামের এক পুলিশ স্টেশনে বিনোদ নামের এক এসআইকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশরা সাসপেক্ট হিসেবে ৩ জন অফিসারকে শনাক্ত করে, যাদের সাথে ছিল বিনোদের বেশ বিরোধ। কিন্তু তদন্ত যত আগাচ্ছিল তখন এমন সব তথ্য বের হয় যা দেখলে তোমার গাও শিউরে উঠতে বাধ্য। আমি তো এই মুভির লাস্ট এন্ডিং দেখে রীতিমতো ট্রমায় পড়ে গেছি। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভি ইরাট্টার এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা খুব সুন্দর এক সকালের দৃশ্য দেখতে পাই। ভাগাবান থানা থেকে অদূরে একটা মাঠে ক্রিকেট খেলছিল দুটো বাচ্চা ছেলে। তাদের সাথে অবশ্য উইকেট কিপারের দায়িত্ব পালনে ব্যস্ত তাদের কুকুর চ্যাঙ্গু। লাল টি শার্ট পরা এই ছেলেটা তার বন্ধুকে আউট করে নিজে ব্যাটিং করতে নেমে পড়ে, আর প্রথম বলেই সে ছক্কা মেরে বল থানার বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দেয়। কুকুর চ্যাঙ্গু দেওয়াল টপকে সেখানে যেতে না পারায় ছেলেটা নিজে দেওয়াল টপকে থানার পিছনের বাউন্ডারিতে বল আনতে ঢোকে। এদিকে থানায় চলছিল সেদিন বিশাল আয়োজন। আজ তাদের থানার অ্যানুয়াল সিরামনি। মিনিস্টারও আসবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশেপাশের মানুষরাও উৎসুকভাবে তাকিয়ে আছে। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে প্রস্তুত, লেডি পুলিশরা তাদের গানের রিহার্সেল করে নিচ্ছে, আর মেল পুলিশরাও বিভিন্ন ভলেন্টিয়ারের কাজে ব্যস্ত। এখন সবকিছুই রেডি, কেবলমাত্র মিনিস্টার আসলে অনুষ্ঠান শুরু করা হবে। এদিকে থানার ভিতরে এক মাদক কেসে ফাঁসা আসামি আর অল্প কয়েকজন পুলিশ ছাড়া মোটামুটি সবাই বাইরে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ থানার ভিতর থেকে পরপর 3টা গুলির আওয়াজ ভেসে আসে। এই কাণ্ড বুঝতে পেরে পুলিশরা সবাই দৌড়ে থানার ভিতরে যায়, আর সিন এখানেই কাজ হয়। পরের দৃশ্যে আমরা প্রমোদ নামের একটা লোককে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি। হসপিটালে শুয়ে প্রমোদ টিভিতে সৃজা নামের এক মহিলার ইন্টারভিউ দেখছিল। সৃজা আসলে প্রমোদেরই ওয়াইফ। প্রমোদের মাদকাসক্তি ও ফ্যামিলির উপরে অত্যাচারী স্বভাবের জন্য সৃজা তাকে ছেড়ে গেছে 17 বছর হলো। তখন তাদের একমাত্র মেয়ের বয়স ছিল সবেমাত্র 3 মাস। এখন তাদের মেয়ে শ্বেতার বয়স 20 বছর। শ্বেতা খুব ভালো গান করে, কিন্তু তাকে সে এখনো জানায় না যে তার বাবাকে। প্রমোদ সৃজা চলে যাওয়ার পর এই 17 বছর বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে সৃজা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আর ফেরেনি। কিন্তু প্রমোদ এখনো তার স্ত্রী সন্তানকে আপন করে পাওয়ার আক্ষেপে ভোগে। এর জন্যই প্রমোদের এক বন্ধু আজ সৃজাকে কল করে প্রমোদের এই দুরবস্থার কথা জানায়। তাই তো সৃজা অনেক বছর পর আজ প্রমোদের কল রিসিভ করে, তবে সে কিছুই বলে না, চুপচাপ প্রমোদের কথা শুনে কলটা কেটে দেয়। এরই মাঝে থানা থেকে প্রমোদকে কল করে কিছু একটা জানানো হয়। এই খবরটা পেয়ে প্রমোদ সাথে সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে থানায় তখন হইচই পড়ে গেছে। অন ডিউটি এক পুলিশ অফিসার থানার ভিতরেই খুন হয়েছে। পুলিশ কোন রকম উৎসুক জনতা ও মিডিয়াকে সামাল দিচ্ছে। এসিপি আসে সবকিছুর ইনকোয়ারির জন্য। সাসপেক্ট হিসেবে আটক করা হয় খুনের সময় থানার ভিতরে অবস্থান করা জন, সন্দীপ ও বিনেশকে। প্রমোদ আসতে বাইরে থাকা মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকে। প্রমোদ কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা থানার ভিতরে প্রবেশ করে। এরপর এসআইয়ের রুমে গিয়ে পাশে রাখা একটা খাটিয়ার উপরে বসে শান্ত চোখে সেই মৃত পুলিশ অফিসারের দিকে তাকায়। এবার দেখা যায় মেঝেতে যে পড়ে আছে সে হুবহু প্রমোদের মতোই দেখতে, অর্থাৎ ইনি আর কেউই নয়, ইনি হচ্ছে প্রমোদের যমজ ভাই বিনোদ। মুহূর্তে প্রমোদের চোখ ঝাপসা হয়ে ওঠে। বিনোদের সাথে তার সম্পর্ক ভালো না থাকলেও তার চোখে ভেসে ওঠে তাদের শৈশবের হাসিমাখা দিনগুলো। এখন থানার ভিতরে যারা অনুষ্ঠান দেখতে এসেছিল সবাইকে আটক করে রাখা হয়। কাউকে কোনোভাবে বাইরে যেতে দেওয়া হচ্ছিল না। মিনিস্টার নিজেও থানার ভিতরে আটকা পড়ে গিয়েছিল, কারণ সে মিডিয়াকে বলেছে এই কেস শেষ না হওয়া পর্যন্ত সে থানায় থাকবে। তাই সে এসিপির উপরে দ্রুত কেস সলভ করার প্রেসার দিতে থাকে। এদিকে মিডিয়া ততক্ষণে থানার ভিতরে পুলিশের খুন হওয়ার ঘটনাটা সম্প্রচার করে ফেলেছে। এরপর দেখা যায় প্রমোদ হাত মুখ ধুয়ে গুটি গুটি পায়ে ইনভেস্টিগেশন রুমে যায়। সেখানে গিয়ে জানতে পারে বিনোদের শরীরে মোট 3টা বুলেট পাওয়া গেছে, 2টো মাথার বাঁ দিকে আর একটা বুকের হার্ট বরাবর। মূলত তার মৃত্যুটা প্রথম 2 গুলিতে নয়, বরং হার্টের গুলিতে লাগার কারণে হয়েছে। সেখান থেকে রিসিপশনে এসে দেখা যায় সাসপেক্ট 3 জনকে একসাথে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের মধ্যে জনকে দেখে প্রমোদের অতীতের একটা কথা মনে পড়ে। সিন শিফট হয় কিছুদিন আগে। এসআই জন একদিন বিনোদের নামে কমপ্লেন নিয়ে প্রমোদের কাছে আসে। প্রমোদ জনের কাছে কারণ জানতে চাইলে সে বলে, স্যার আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। এখন যেই মহিলা কমপ্লেন করেছিল সে আমার আত্মীয় ছিল। এখানে বিনোদকে নিষেধ করার পরেও সে এই কেস জাজ করার নাম করে ওই মহিলার সাথে রাত কাটিয়েছে। তখন আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে যাই, তখন সে আমাকেও মেরেছে।
এখন আপনি প্লিজ কিছু একটা করুন স্যার। এই সব কথা শুনে প্রমোদ জনকে বাইরে যেতে বলে এবং বিনোদকে ভিতরে আসতে বলে। বিনোদ ভিতরে আসা মাত্রই প্রমোদ তাকে বলে, এসব কি শুনছি আমি? তুমি কেস জাজ করার জন্য মাঝরাতে ওই মহিলার বাড়িতে গিয়েছিলে। জন কেস করলে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। তোমার এসব ফালতু কাজ সামাল দিতে আমি এখানে বসিনি। এই কথা শুনে বিনোদ রেগে গিয়ে বলে, কি অ্যাকশন নিবে? সর্বোচ্চ সাসপেন্ড দিতে হব। নিজের বউ বাচ্চা সামলাতে পারো না, আবার আমাকে এসেছো সামাল দিতে। এই সব বলে বিনোদ সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে জনকে বলে, আমি আজ রাতে আবারও ওখানে যাব, দেখি কি করবি কর। জন অসহায় দৃষ্টিতে প্রমোদের দিকে তাকিয়ে থাকে, আর প্রমোদও একটা সফট কর্নার থেকে নিজের ভাইকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এবার সিন প্রেজেন্টে আসলে দেখা যায় এসিপি আশা থানায় এসেছে ইনভেস্টিগেশন করতে। সে ফরেন্সিক টিম থেকে জানতে পারে যে গুলিটা ভিকটিমের খুব কাছ থেকে করা হয়েছে। তাছাড়া 3টা গুলির পজিশনও আলাদা। কান থেকে উদ্ধার করা ফিঙ্গারপ্রিন্ট ও 3 জন সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্ট ল্যাবে পাঠানো হয়। এখন এখানে কারোর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলেই বোঝা যাবে আসল খুনিকে। জোসেফ নামের এক অফিসার এসিপিকে বলে, সাসপেক্ট হিসেবে যে 3 জনকে তারা সিলেক্ট করেছে সেই 3 জনের সাথেই বিনোদের ঝামেলা ছিল। এসিপি আশা এবার সেই 3 জন সাসপেক্টকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। প্রথমে জনকে জিজ্ঞেস করা হয় গান শুটের সময় সে কোথায় ছিল। জন বলে সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল। এখন সিন শিফট হলে আমরা দেখতে পাই জন সে মাদক ব্যবসায়ী আসামির ড্রাগের প্যাকেট থানার লকারে রাখছিল। তখন তার ওয়াইফ তাকে ফোন করে, কিন্তু জন ঠিকঠাক মতো কথা না বলায় তার ওয়াইফ রেগে ফোনটা কেটে দেয়। এরপর জন একটা ব্যাগ নিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করতে যায়। কিচেনে যেয়ে সে যখন দ্বিতীয় প্যাক মুখেই দিতে যাবে তখনই ভিতর থেকে গুলির আওয়াজ আসে। জন দ্রুত ড্রিঙ্কসের বোতল লুকিয়ে বিনোদের চেম্বারে গিয়ে দেখে সে মাটিতে পড়ে আছে। ততক্ষণে সন্দীপ ও বিনোদ সেখানে এসে উপস্থিত হয়। এই ছিল জনের ঘটনা। সবটা শোনার পর এবার এসিপি সন্দীপকে ভিতরে পাঠায়। সে সন্দীপকেও জিজ্ঞেস করে যে ঘটনার সময় সে কোথায় ছিল। তখন সন্দীপ জানায় সে ওয়াশরুমে গিয়েছিল। জোসেফ জিজ্ঞেস করে বিনোদ ও তার মাঝে কি ঝামেলা ছিল। জবাবে সন্দীপ জানায় কিছু মাস আগে অমৃতা নামে আমাদের এক কনস্টেবল তার বাচ্চা মেয়েকে নিয়ে থানায় এসেছিল। অমৃতা তাকে করিডোরের চেয়ারে বসিয়ে নিজের কাজ করছিল। বিনোদ স্যারও তখন ডিউটিতে ছিল। সে এক লোকের কেস ইনভেস্টিগেশন করতে চাইছিল, তবে লোকটা নিজেকে বড় দেখানোর জন্য নিজেকে প্রমোদ স্যারের ক্লাসমেট বলে পরিচয় দেয়। এই কথা শুনে বিনোদ হঠাৎ রেগে গিয়ে সেই লোকের সাথে মিসবিহেভ করে তাকে থানা থেকে বের করে দেয়। এখন বিনোদ স্যারের এমন ব্যবহার দেখে অমৃতার মেয়ে একটু ভয় পেয়ে ওঠে। তখনই বিনোদ স্যারের চোখ পড়ে অমৃতার মেয়ের দিকে। কিছুক্ষণ পর অমৃতা কাজ সেরে এসে দেখে তার মেয়ে সেখানে নেই। তার মেয়েকে সে দেখতে না পেয়ে সন্দীপকে জিজ্ঞেস করে সে তাকে দেখেছে কিনা। সন্দীপ বলে বিনোদ স্যার থাকতে কোন মেয়েকে নিয়ে থানায় আসো। তখনই বিনোদ অমৃতার মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে থানায় ফিরে আসে। সন্দীপের এই কথা শুনে সে সন্দীপকে বলে আমার বাচ্চা পছন্দ, তাতে তোর সমস্যাটা কি? সন্দীপ ঝামেলা করতে চাইছিলাম বলে আর কিছুই বলে না। এরপর একদিন বিনোদ সন্দীপের মেয়ে এলিনকে স্কুল থেকে বাসায় দিয়ে আসে। সে সন্দীপের স্ত্রীকে বলে সন্দীপ নাকি ব্যস্ত থাকায় তাকে বলেছে এলেনকে বাসায় পৌঁছে দিতে। সন্দীপের স্ত্রী জানতো বিনোদের চরিত্র কেমন, তাই সে সন্দীপকে কল করে এই ব্যাপার জানায়। এই সব কথাবার্তা শুনে সন্দীপ রেগে গিয়ে বিনোদের কাছে যায়। বিনোদ তখন টঙে বসে খাবার খাচ্ছিল। সন্দীপ তার খাবার ফেলে দিয়ে তার কলার চেপে ধরে জিজ্ঞেস করে বিনোদ কোন সাহসে তার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। এখন বিনোদ জানায় আমি তোর মেয়ের সাথে কিছুই করিনি, কিন্তু সন্দীপ রেগে বিনোদের গায়ে হাত তুলে ফেলে। এরপর সে বিনোদের হাতে প্রচন্ড মার খায়। তবে সেখানে থাকা লোকজন কোনো মতে তাদের থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে সন্দীপ আর বিনোদের মধ্যে শত্রুতা লেগেই থাকতো। সন্দীপকে জিজ্ঞাসাবাদের পর তাকে বাইরে পাঠিয়ে এসিপি থানায় থাকা সে মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিকে ইনভেস্টিগেশনের জন্য ডাকে, কিন্তু পুলিশরা কোথাও লকারে চাবি খুঁজে পাচ্ছিল না। হঠাৎ এক কনস্টেবল লক্ষ্য করে লকারের চাবি লকার থেকে কিছুটা সামনে এক কোনায় পড়ে আছে। সে চাবিটা উঠিয়ে এনে সন্দীপকে দেয়। তখন আবার জন অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সেন্সলেস হয়ে পড়ে। এদিকে এসিপি অশোককেও মন্ত্রী দ্রুত কেস সলভ করার প্রেসার দিচ্ছিল, তবে সে তো কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না কেস সলভ করার। এর মাঝে ফরেন্সিক রিপোর্টও চলে আসে। রিপোর্ট অনুযায়ী গানে দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। একজন হচ্ছে ভিকটিম বিনোদ আর একজন এসআই বিনেশ। জোসেফ বলে তাহলে নিশ্চয়ই বিনেশই খুনটা করেছে। প্রমোদ এই কথার
বিরোধিতা করে বলে গানটা যেহেতু বিনেশের ছিল তাই তার ফিঙ্গারপ্রিন্ট থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবুও আশা বিনেশকে ইনভেস্টিগেশনের জন্য ডেকে পাঠায়। জোসেফ বিনেশকে জিজ্ঞেস করে সে তার গান কেন বিনোদের কাছে রেখে গিয়েছিল। তখন বিনেশ জানায়, আমি সবসময় কোথাও যেতে হলে পাশে থাকা কোনো অফিসারের কাছে গান রেখে যায়। ওই সময় আমার টয়লেট চেপে ছিল, তাই আমি বিনোদ স্যারের কাছেই গানটা রেখে টয়লেটে গিয়েছিলাম। এখন গান হ্যান্ড ওভার করার জন্য আমার উপর আপনারা অ্যাকশন নিতেই পারেন, তবে আমাকে এই খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করবেন না প্লিজ। এসিপি জিজ্ঞেস করে, তোমার আর বিনোদের মাঝে কি কোনো ঝামেলা ছিল? বিনেশ প্রমোদের দিকে তাকিয়ে কিছুটা ইতস্ত হয়ে বলে, কিছু মাস আগে আমরা একটা ইনভেস্টিগেশনের কাজের জন্য শহরের বাইরে একটা লজে উঠেছিলাম। বিনোদ স্যার প্রচন্ড ড্রিঙ্কস করে সেখানে থাকা কিছু লোকের সাথে খেলতে বসে, কিন্তু তার কাছে নগদ টাকায় না থাকায় লোকগুলো তাকে খেলায় নেয় না। এতে করে সেখানে ঝামেলা বেঁধে গেলে আমি সেটা সামাল দিতে যাই। তখনই আমরা লজের অন্য পাশ থেকে দুটো ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে যায়। এক অপ্রাপ্ত বয়স্ক কাপল তাদের পার্সোনাল সময় স্পেন্ড করার জন্য চার্চে এসেছিল, তবে রুম বয় লুকিয়ে তাদের ভিডিও ধারণ করে। এটা দেখেই ওই কাপল ছেলেটার সাথে চিৎকার চেঁচামেচি করছিল। বিনোদ স্যার সেখানে গিয়ে ওই রুম বয়কে না ধরে ছেলে মেয়ে দুটোকে নোংরা নোংরা কথা বলতে থাকে। এক পর্যায়ে সেখানে হাতাহাতি বেঁধে গেলে মেয়েটার প্রেমিক মাথায় আঘাত পায়। আমরা তাকে দ্রুত হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বের হই, কিন্তু হঠাৎ আমার মনে পড়ে আমি যে মেয়েটাকে বিনোদ স্যারের কাছে রেখে এসেছি সেটা কি ঠিক করলাম? তাই আমি দ্রুত গাড়ি থেকে নেমে আবার লজে যাই, কিন্তু ততক্ষণে স্যার মেয়েটাকে ধর্ষণ করে ফেলেছে। সেই থেকেই আমি তাকে ঘৃণা করতে শুরু করি। এসআই আশা জিজ্ঞেস করে, ওই মেয়ে কোনো কেস করেনি? জোসেফ জানায়, না, ওই কাপল কোনো অভিযোগই করেনি। তাছাড়া আমি বিনেশের সাথে কথা শুনে ইনকোয়ারি করেছি, তবে লজের স্টাফরা বলেছে সেখানে এমন কিছুই হয়নি। পরবর্তীতে এসিপি আশা সে ড্রাগ ডিলার লোকটাকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে। লোকটা বলে, আমি তখন ঘুমোচ্ছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে জেগে যায়, আর তখন আমার মনে হয় পিছনের গেট থেকে কেউ একজন দৌড়ে চলে গেছে। যদিও বা আমি অতটা শিওর না। কথাটা শুনে আশা পিছনের গেটে গিয়ে আশপাশটা চেক করে। এরপর থানার সকল সিসিটিভি ক্যামেরা চেক করার নির্দেশ দেওয়া হয়, তবে সিসিটিভি ক্যামেরাতেও সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। সবকিছু মিলিয়ে আশা অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছু একটা ভেবে সে জোসেফকে জিজ্ঞেস করে, বিনোদ ও প্রমোদের সম্পর্ক কেমন? জোসেফ জানায়, গত 17 বছর ধরে তো আমি তাদের মধ্যে ঝামেলা দেখেই আসছি। তাদের মধ্যে খুব একটা বনিবনা হতো না। কিছু বছর আগে প্রমোদের স্ত্রী গায়েব হওয়ার পর সেই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি আর প্রমোদ পেয়েছিলাম। অনেক ইনভেস্টিগেশনের পর আমরা তাদের খোঁজ কৃষ্ণনগরীতে পাই। সেখানে গিয়ে প্রমোদের স্ত্রীর সাথে দেখা করলে সে জানায় সে নিজ ইচ্ছায় ঘর ছেড়ে এসেছে। তার নামে মিসিং কেস করাটা জাস্ট অহেতুক। সে তার মেয়েকে নিয়ে ওখানেই থাকতে চায়। এর জন্য আমরা কিছু ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে আসি। তবে বিনোদের কেমন যেন প্রমোদের মেয়ের জন্য অনেক মায়া কাজ করছিল। হাজার হলেও সে তার আপন ভাতিজি, তাই সে লুকিয়ে কিছু খেলনা ও জিনিসপত্র কিনে তাদের বাসায় রেখে আসে। সেদিন রাতে আমি আর বিনোদ ড্রিঙ্কস করার সময় প্রমোদ এসে তার স্ত্রী সন্তানের খোঁজ জানতে চায়, তবে বিনোদ তাকে খোঁজ না দিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। প্রমোদ প্রচন্ড রেগে সেদিন বিনোদকে শাসিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এই সব কিছু শোনার পর আশা বুঝতে পারে প্রমোদ ও বিনোদ ভাই হলেও তাদের মধ্যে কিছু একটা নিয়ে বেশ ঝামেলা চলছিল। তখনই থানায় এসে হাজির হয় বিনোদের ফিয়ন্সে মালিনী। আশা মালিনীকে কেবিনে নিয়ে জিজ্ঞেস করে সে কি বলতে পারবে বিনোদের সাথে রিসেন্টলি কারো শত্রুতা হয়েছিল কিনা। মালিনী ইতস্ত চোখে প্রমোদের দিকে তাকিয়ে চুপ করে থাকে। এটা দেখে আশা প্রমোদকে বাইরে পাঠিয়ে দেয়। মালিনী শান্ত কণ্ঠে বলে, ও যদি কাউকে ঘৃণা করত সেটা শুধু তার আপন ভাই প্রমোদকেই। এদিকে বাইরে তখন বিনোদের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। এটা দেখে প্রমোদের চোখ ঝাপসা হয়ে আসে। তার মনে পড়ে যায় বিনোদ তাকে এত কেন ঘৃণা করত। আসলে ছোটবেলায় তাদের বাবাও একজন পুলিশ অফিসার ছিল। মদ খেয়ে বিভিন্নভাবে সে তার মাকে টর্চার করত। সে এক এক সময় এক এক মহিলাকে বাড়িতে নিয়ে আসতো। এসব দেখার পরেও তাদের মা সন্তানের মুখের দিকে চেয়ে স্বামীর সংসার করতে চাইছিল। তবে একদিন বিষয়টা অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তাদের বাবা প্রমোদ ও বিনোদ সহ তাদের মাকে ঘর থেকে বের করে দেয়। অগত্যা তাদের মা উপায় না পেয়ে থানায় কমপ্লেন করে, যেই কারণে তাদের মাকে সেখানেই তার বাবা তালাক দিয়ে দেয়। তবে থানা থেকে বলা হয় যে তাদের বাবাকে যে কোনো একজন সন্তানের কাস্টাডি দিতে
নিতে হবে, যার ফলে তাদের বাবা প্রমোদকে নিতে চাইলে তার মা প্রমোদকে আঁকড়ে ধরে। তখন তাদের বাবা বিনোদকে টানতে টানতে তার সাথে নিয়ে যায়। এরপর থেকে বিনোদের জীবনটা আরো বেশি অসহায়ত্বে কাটতে থাকে। তার বাবা ছোট থেকে বড় কারোর সাথেই খারাপ কাজ করা বাদ দেয় না। পাড়ার ছেলেরাও তাকে সবকিছু নিয়ে অনেক খেপায়। মনে মনে বিনোদ তার এমন পরিস্থিতির জন্য মা ও ভাইকে দোষারোপ করা শুরু করে। একদিন বিনোদ খেলার মাঠ থেকে বাড়ি ফিরে দেখে পূর্বের শত্রুতার জের ধরে একদল লোক তার বাবাকে কুপিয়ে হত্যা করে গেছে। খবরটা জানাজানি হলে বিনোদের মাও তার বাবাকে দেখতে আসে, তবে বিনোদ তাদের সাথে কথা না বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই পোস্ট ট্রমার কারণে বিনোদ প্রমোদকে আর সহ্য করতে পারত না। সিন প্রেজেন্টে শিফট হলে আশা টিভি অন করে দেখে মিডিয়াতে বিনোদের মৃত্যু নিয়ে যা ইচ্ছে তাই মন করা সব গুজব ছড়িয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুলিশদের নিজেদের নিরাপত্তার দিকে আঙ্গুল উঠবে। তখনই জোসেফ আসে বিনোদের একটা কল রেকর্ড নিয়ে। এখানে সে মারা যাওয়ার কয়েক মিনিট পূর্বেও তার বন্ধুকে সে বলেছিল সে আর মদ পান করবে না, সে মালিনীর সাথে নতুন করে জীবন শুরু করতে চায়। এবার আশা কল রেকর্ডটা শুনে জিজ্ঞেস করে মালিনী ও বিনোদের মধ্যে আসলে কেমন সম্পর্ক ছিল। তখন জোসেফ জানায় মালিনী অনেক ভালো একটা মেয়ে। সে আসার পর থেকে বিনোদের চরিত্রে অনেকটা পরিবর্তন এসেছিল। কিছু মাস আগে মালিনী ও তার এক দুঃসম্পর্কের আত্মীয় থানায় এসেছিল মালিনীর হাজবেন্ডের নামে কমপ্লেন লেখাতে। আসলে মালিনীর হাজবেন্ড ছিল একজন ধর্মান্ধ ও কুসংস্কার পরায়ণ ব্যক্তি। সে বিভিন্ন সময়ে মালিনীর উপরে নানাভাবে টর্চার করত। মালিনীরা যখন থানার বাইরে রিপোর্ট করার জন্য অপেক্ষা করছিল তখনই বিনোদ সেখানে চলে আসে। মালিনীকে দেখে বিনোদের মনে কামনা জেগে ওঠে, তাই সে নিজে মালিনীর কেসটা নিতে চায়। তবে বাকি অফিসাররা তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য কাজে পাঠায়। কিন্তু বিনোদ তো বিনোদী, সে তার সিনিয়রের কাছ থেকে মালিনীর ব্যাপারটা সামলে নেওয়ার পারমিশন নিয়েই নেয়। এরপর বিনোদ মালিনীকে নিয়ে তার বাড়িতে আসে। পুলিশ দেখে মালিনীর হাজবেন্ড মুখ থেকে মধু ঝরাতে শুরু করে। সে বলে এগুলো তো স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝামেলা স্যার, আর এরকম হবে না। বিনোদ লোকটাকে শাসিয়ে মালিনীকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে যদি কোনো সমস্যা হয় তো আমাকে কল করো। এরপর বিনোদরা সেখান থেকে চলে আসে। তবে কিছু দূর আসতে বিনোদের কাছে মালিনীর কল আসে। কল পেয়ে সে দ্রুত গাড়ি ঘুরিয়ে মালিনীর বাড়িতে গিয়ে দেখে পুলিশকে কল করায় মালিনীর হাজবেন্ড তাকে দা নিয়ে কোপাতে চাইছে। মালিনী এক রুমে দরজা বন্ধ করে সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছে। তবে আশেপাশের সবাই পাপেটের মতো দাঁড়িয়ে সবকিছু দেখছিল। বিনোদ গিয়ে মালিনীর হাজবেন্ডকে ধরে কয়েকটা দিয়ে থানায় পাঠিয়ে দেয় এবং মালিনীকে একজন লেডি কনস্টেবলের সাথে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। বিকালে বিনোদ ফলমূল নিয়ে মালিনীকে দেখতে হসপিটালে পৌঁছায়। এখানে মালিনীর থেকে সে জানতে পারে যে মালিনীর যাবার মতো কোনো জায়গা নেই, তাই বিনোদ তাকে তার বাড়িতে আশ্রয় দেয়। রাতে বিনোদের বাড়ির আঙিনায় মদ ও গানের আসর বসে। তবে ভিতরে এসে মালিনীর অস্বস্তি হচ্ছে দেখে সে আসর দ্রুত শেষ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে মালিনীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তবে মালিনী তাকে দেখে ভয় পেয়ে জড়ো সড়ো হয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এখানে বিনোদ চাইলে পারত মালিনীর সাথে জোর করে কোনো কিছু একটা করতে, তবে কেন জানি মালিনীর মায়া ভরা মুখটা দেখে সে থমকে যায়। এরপর চুপচাপ সে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে দেখতে পায় মালিনী আর বাড়িতে নেই। বিনোদ খুবই টেনশনে পড়ে যায়, কারণ মালিনীর কিছু হয়ে গেলে তাকেই থানায় জবাবদিহি করতে হবে। তাই সে দ্রুত ইউনিফর্ম পরে মালিনীর সেই দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে খোঁজ নিতে যায়। তবে সেখানে গিয়ে কিছু বলার আগে তার কথায় বোঝা যায় যে মালিনী সেখানে যায়নি। বিনোদ তাকে কিছু না বলে আবারও ফিরে আসতে থাকে। তখনই তার চোখে একটি স্কুল পড়লে তার মনে পড়ে যায় মালিনী একবার বলেছিল সে বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করে। বিনোদ ধীর পায়ে স্কুলে প্রবেশ করে দেখে মালিনী একটা বেঞ্চে পাথরের মতো বসে আছে। বিনোদ এবার তার পাশে বসতে গিয়ে ইতস্তত হয়ে অন্য একটা বঞ্চিতে গিয়ে বসে। এরপর মালিনীর কাছে সে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায় আর বলে আমি ভুল করেছি, আর কখনো এমন করব না। তোমার কোনো আত্মীয়র বাড়ি থাকলে বলো, আমি তোমাকে সেখানে রেখে আসি। মালিনী কিছু না বলে শুধু এক বুক হতাশা নিয়ে বসে থাকে। বিনোদ আবারও তাকে তার বাড়িতে নিয়ে যায়। মালিনীকে খেতে দিয়ে সে মালিনীর জন্য গিয়ে কাপড় চোপড় নিয়ে আসে এবং তাকে বলে এখান থেকেই যেন তার জীবন সামনে এগিয়ে নেয়। এরপর থেকে শুরু হয় তার ও বিনোদের এক নতুন পৃথিবীর। মালিনী আসার পর বিনোদ একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। কথায় কথায় রাগ দেখানো বিনোদ মালিনীর সাথে নরম সুরে কথা বলে। মালিনীকে সে সব কাজে সাহায্য করে স্কুলে পর্যন্ত পৌঁছে দেয়, যেন মালিনী তার অন্ধকার পৃথিবীতে প্রথম পূর্ণিমা চাঁদ হিসেবে অবতরণ করেছে। কাউকে ভালোবাসার অনুভূতি হয়তো এমনই হয়। যাও একদিন বিনোদ রাতে মদ পান করে মালিনীকে তার অতীতের সমস্ত কথা খুলে বলে। সব জানার পর মালিনী বিনোদের চোখে করুণা দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এর
এরপরে সে বিনোদকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই ছিল মালিনী ও বিনোদের চ্যাপ্টার। যাই হোক, বর্তমানে এই কেস নিয়ে এতটা তোলপাড় দেখে মিনিস্টার আবারও থানায় আসে। সে সাংবাদিক সহ জনতার বিভিন্ন প্রশ্নের সম্মুখীনে রেগে এসিপি অশোককে বলে, খুনের অলরেডি 6 ঘন্টা পার হয়ে গেছে, তোমরা এখনো কোনো লিড পর্যন্ত বের করতে পারোনি, কি করছো তোমরা আসলে? আশা বলে, অটোপসি আসলেই তদন্ত ভালো করে শুরু করা যাবে। মিনিস্ট্রি বলে, যত দ্রুত সম্ভব এই কেস সলভ করো, কেস সলভ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে প্রমোদ যায় বিনোদের অটোপসি রিপোর্ট আনতে। অটোপসি ডাক্তারের কাছ থেকে সে জানতে পারে গুলিগুলো পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে করা হয়েছে। একটি গুলি বুকে লাগলে সম্ভবত হাত ফসকে বাকি দুটো কাঁধে আর কোমরে লেগেছে। ভিকটিমের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গুলি শরীরের একদম কাছ থেকেই করা হয়েছে। এখন সেখান থেকে বের হয়ে প্রমোদ সাইবার সেলে কল করে বিনোদের কল ডিটেলস জানতে চায়। থমাস নামের এক লোক বলে তাকে এসিপি আগে নাকি কল করে কারোর সাথে বিনোদের রিপোর্ট শেয়ার করার জন্য নিষেধ করেছে। তাছাড়া তারা প্রমোদেরও সকল ডিটেলস পাঠিয়েছে। এই কথা শুনে প্রমোদ বুঝতে পারে ইনভেস্টিগেশন টিম হয়তো তাকে সন্দেহ করছে। এর জন্য সে তখনই থানায় গিয়ে এসিপিকে সরাসরি জিজ্ঞেস করে। এসিপি জানায়, তোমার এমন কেন মনে হচ্ছে যে তোমাকেও এই সন্দেহের লিস্টে রাখা হতে পারে? যেভাবে প্রমোদ জানায়, আমি সাইবার সেল থেকে জানতে পেরেছি, তবে আমার উপরে সন্দেহ করা অহেতুক। আপনি বরং আমাকে ইনভেস্টিগেশন টিমে নিয়ে নিন, আমি চেষ্টা করব যথাসম্ভব দ্রুত করার। এসব শুনে এসিপি প্রমোদকে ইনভেস্টিগেশন টিমে জয়েন করার পারমিশন দেয়। এরপর প্রমোদ আরো জোরালো ভাবে ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে বিনাশকে ডেকে জিজ্ঞেস করে, সত্যি বলো, ওই সময় তুমি কোথায় ছিলে? সে জানায়, স্যার আমি সত্যিই টয়লেটে ছিলাম। গুলির আওয়াজ শুনে কোন রকম টয়লেট থেকে দৌড়ে এসে দেখি এই ঘটনা। এরপর ডাকা হয় সন্দীপকে। সন্দীপও বলে সে টয়লেটে ছিল। তখন প্রমোদ জানায়, স্টেশনে তো মেল টয়লেট একটাই, এখন সেখানে যদি বিনেশ থাকে তাহলে তুমি সত্যি করে বলো কোথায় ছিলে। এবার সন্দীপ কিছুটা ইতস্ত হয়ে বলে, আমি লেডিস টয়লেটে একটা লেডি কনস্টেবলের সাথে ছিলাম। প্রমোদ সে লেডি কনস্টেবলের সাথে কথা বলে জানতে পারে সন্দীপ ঠিকই বলছে। এরপর প্রমোদ গিয়ে সকাল থেকে রেকর্ড হওয়া সিসিটিভি ক্যামেরা ও ফুটেজগুলো চেক করতে থাকে, যেখানে সে একটা ভিডিওতে দেখে যখন সবাই দৌড়ে থানায় ঢুকছিল তখন আসামির লকার খোলা। তবে যখনই সবাই বের হয় তখনই আবার আসামিকে লকারেই দেখা যায়। প্রমোদ ওই ড্রাগ ডিলার আসামির কাছে গিয়ে জিজ্ঞেস করে সে ওই সময় কোথায় ছিল। আসামি বলে, আমি তো এখানেই ছিলাম। প্রমোদ তাকে একটু থেরাপি দিতে তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসে। আসলে সেদিন বিনেশ তাড়াহুড়ো করে ওয়াশরুমে যাওয়ার সময় তার চাবিটা লকারের সামনে পড়ে যায়। আসামি এটা দেখে চাবি দিয়ে তালা খুলে নিজের ড্রাগসের প্যাকেট নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সে প্রথমে তালা খুলে স্কোর রুমে গিয়ে তার প্যাকেটটা নিয়ে নেয়, আর তখনই পরপর 3 রাউন্ড গুলির শব্দে ভয় পেয়ে সে নিজেকে আবারও লকারে বন্দি করে নেয়। এর প্রমাণস্বরূপ অবশ্য আসামি সেই প্যাকেটটা প্রমোদকে দেখায়। এবার এখানেও কোনো ক্লু না পেয়ে প্রমোদ আবারও সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করতে বসে। হঠাৎ এক ফুটেজ মুভির শুরুতে দেখানো সেই বাচ্চা দুটোকে খেলতে দেখে প্রমোদ। এইটা দেখে তার কিছু একটা মনে পড়ে যায়, আর সেই সাথে সাথে অবিনাশ নামের এক পুলিশ অফিসারকে নিয়ে থানা থেকে বেরিয়ে যায় সে। এদিকে মিনিস্টার কন্টিনিউয়াসলি এসিপির উপরে চেঁচামেচি করতে থাকে। সে বলে 12 ঘন্টা হয়ে গেছে, আর আমি এখানে বসে থাকতে পারবো না। দরকার হলে সাসপেক্টের মধ্যে একজনকে আসামি হিসেবে ঘোষণা করো এবং কেস সলভ করো, তবুও আজকের মধ্যে এই কেস সলভ হওয়া চাই। এসিপি আশা বলে, সরি ম্যাম, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া আমরা কারোর উপরে লিগাল অ্যাকশন নিতে পারবো না। তখনই প্রমোদ এসে এমন কিছু বলে যা শুনে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। প্রমোদ বলে, বিনোদ আত্মহত্যা করেছে ম্যাম। এই কথা শুনে মিনিস্টার বলে, কেউ কেন 3 বার শুট করে আত্মহত্যা করবে? এই আজগুবি গল্প অন্য কাউকে গিয়ে শোনাও। আশা বলে, ম্যাম, পৃথিবীতে এমনও অনেক কেস আছে যেখানে ভিকটিম নিজের গায়ে 7 বার পর্যন্ত শুট করেছে, এটা ইম্পসিবল কিছু না। প্রমোদ বলে, অটোপসি ডাক্তার রিপোর্ট অনুযায়ী গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে শুট করা হয়েছে, অর্থাৎ ওর বুকের কাছে বন্দুক নিয়ে সামনের দিক থেকে গুলি করা হয়েছে। যদি অন্য কেউ গুলি করত তবে ঘটনাস্থলে হাতাহাতি বা ভিকটিমের শরীর থেকে আঘাতের চিহ্ন পাওয়া যেত। এখন লাশের পজিশন দেখেও বোঝা যায় যে সে মৃত্যুর আগে কোনো হাতাহাতি করেনি। তাছাড়া আমার কাছে আই উইটনেসও আছে। মিনিস্টার বলে, কে এই আই উইটনেস? তখন বিনোদ সেই বাচ্চা দুটোকে ভিতরে ডাকে। তাদের মধ্যে এই লাল জার্সি পরা ছেলেটা বলে, আমরা পাশেই খেলছিলাম, হঠাৎ আমার বল এখানে চলে আসলে আমি চুপি চুপি থানার পিছনে প্রবেশ করি। তখনই আচমকা গুলির শব্দ পেয়ে আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি চেয়ারে থাকা একটা লোক টিভি দেখতে দেখতে নিজেকে শুট করছে। যা দেখার পর আমি ভয় পেয়ে বল ফেলে এখান থেকে পালিয়ে যায়। প্রমোদ বলে, ওরা সত্যি বলছে, কারণ আমি থানায় প্রবেশের সময় ওদের কুকুরকে মুখে বল নিয়ে বের হতে দেখেছি। এসব শুনে মিনিস্টার এবার বিশ্বাস করে নেয় যে বিনোদ আত্মহত্যা করেছে। কিন্তু
কিন্তু তার আত্মহত্যার কারণ জানতে চাইলে প্রমোদ জানায় সেটা এখনো জানা যায়নি। এদিকে প্রমোদ ভরাক্রান্ত মন নিয়ে অন্য রুমে গিয়ে বসে। তখন পাশের রুম থেকে পরিচিত একটা গান শুনে সেখানে যায় আর গিয়ে দেখে দুজন কনস্টেবল মোবাইলে একটা চ্যানেলে শো দেখছে। প্রমোদ যেতে কনস্টেবল ফোনটা বাড়িয়ে দিয়ে বলে বিনোদ স্যার মারা যাওয়ার সময় টিভিতে এই গান চলছিল। এই গানটা দেখতে দেখতেই সে নিজেকে শুট করেছে। প্রমোদ ফোনটা হাতে নিতেই তার বুক কেঁপে ওঠে, কারণ ফোনে দেখা যাচ্ছে তার মেয়ে শ্বেতা ও তার ওয়াইফ সৃজাকে। কিন্তু প্রশ্ন হলো বিনোদ কেন তার মেয়ের গান দেখে আত্মহত্যা করতে যাবে? উত্তরটা অবশ্যই একটু পরেই পাওয়া যায়। আর এখানে মুভির এমন এক রহস্য উন্মোচন হয় যা দেখে তোমার গা শিউরে উঠবে। আসলে কিছু মাস আগে বিনোদ ও সন্দীপরা যেখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল সেটাতেই বাস করত সৃজারা। আর সেই রাতেই লজে নিজের অজান্তে বিনোদ আর কাউকে নয় বরং নিজের আপন ভাতিজি শ্বেতাকেই ধর্ষণ করেছিল। ভাইরে ভাই, এটা কি কাহিনী ছিল? আসলে ছোটবেলা থেকেই সৃজারা অনুরক্ত থাকে, তাই বিনোদ কখনো শ্বেতাকে দেখেনি। কিন্তু আজ টিভিতে সৃজার সাথে শ্বেতার ইন্টারভিউ দেখে সে বুঝতে পারে সে আসলে কত বড় পাপ কাজ করেছে। আর এর জন্যই ডিপ্রেশনে পড়ে সে তখনই নিজেকে শুট করে দেয়। সন্দীপও এসে কনফার্ম করে সেদিন রাতে শ্বেতাই লজে ছিল। এই সব জানার পর প্রমোদ একদম ভেঙে পড়ে। এতদিন যাবৎ সৃজার সাথে সবকিছু ঠিক করে নিয়ে নিজের মেয়েকে বুকে আগলে ধরে বাকি জীবন পার করে দিতে চাওয়া প্রমোদ আজ নিজেই সৃজাকে কল করে বলে সে কিছুই ঠিক করতে চায় না। সে চায় না তার মেয়ে তার ব্যাপারে জানুক অথবা কখনোই তার চেহারা দেখুক, কারণ তাহলে সে নিজের বাবাকে নয় বরং নিজের ধর্ষককে চোখের সামনে দেখবে। তাই প্রমোদ চায় তার মেয়ে আজীবন সুস্থ একটা জীবন পার করুক। আর এখানেই এই ট্রমাটাইজিং ক্রাইম থ্রিলার মুভিটার সমাপ্তি ঘটে।